আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সাভারের রানা প্লাজা ধসের এক যুগ আজ। 2013 সালের এই দিনে 8 তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত পঙ্গু হন প্রায় 2000 জন। মর্মান্তিক এই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া স্বাক্ষর 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। এদিকে দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শক, রানা প্লাজা ধসের এক যুগে কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা 2024 সালে এসে দাবি করছি, ইতিমধ্যে বলেছেন যে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি তারা তাদের একটি আলোচনা শুরু করেছে, সেটা হচ্ছে 13 থেকে 24 এবং স্মরণ ও সংস্কার শ্রমিকদের বন্দোবস্ত। এ নিয়েই তারা 11টা থেকে তারা আলোচনা শুরু করেন। এখানে সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে কেন্দ্রীয় যে সদস্য সচিব আখতারুজ্জামান সোহেল এখনো পর্যন্ত যে আলোচনা রেখেছে সেটা তারা শ্রমিকদের জন্য কথা বলছেন। তারা যেটি বলছেন যে রানা প্লাজার ধসের যে একজন পূর্তি হলো, তারা রানা প্লাজার যে বিভিন্ন দাবি দেওয়া শ্রমিকদের ছিল, শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে শ্রমিকরা দাবি করেছেন, শ্রমিকরা রানার বিচারের ব্যাপারে, রানা এবং সংশ্লিষ্টদের বিচার ব্যাপার দাবি করেছেন এবং এই সকল দাবিতেই তারা আসলে মূলত দাবিগুলোকে সামনে এনে তারা আলোচনা সভা করছেন। তো আমরা যদি একটু যে নাগরিক কমিটির সদস্য সচিব ওনার সাথে কথা বলি যে এই কর্মসূচির মধ্যে আপনাদের কি মেসেজটি থাকবে, এই কর্মসূচির মধ্যে আপনাদের মেসেজ 2014 সাল, 18 সাল এবং 2024 সালে রাতের ভোটে দামি নির্বাচন করে এই দেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছে। কিন্তু এটার বিচার এখন পর্যন্ত আমরা বলতে চাই 1972 থেকে 75 আওয়ামী লীগের কোনো বিচার হয়নি। 30,000 মানুষ শেখ মুজিব খুন করে পার পেয়ে গিয়েছে, কিন্তু 2024 সালে ওই মেহনতি ছাত্রজনতার মাধ্যমে যে বিচার অর্জিত হয়েছে এবং শেখ হাসিনাকে গণহত্যা করেছে, আমরা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে চাই এবং আমরা শেখ হাসিনাকে আবার কোনো ছাড় দিব না। তো আপনি শুনছিলেন যে নাগরিক কমিটির যিনি সদস্য সচিব তিনি জানিয়েছেন যে আজকে ঠিক কি কারণে তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি দিয়ে তারা তাদের শ্রমিকদের যে তারা আগামী বাস্তবায়ন করবে। এছাড়া আমরা যেটি দেখেছি যে শ্রম সচিব এসেছিলেন, শ্রম সচিব এসে এখানে শহীদ বেদিতে, অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিকদের, নিহত শ্রমিক এবং আহত শ্রমিকদের প্রতি। এছাড়া আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে শ্রম সচিব যে কথা বলেছেন, উনি যেটি আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে যে আগামী বছরের মধ্যে এই যে রানা প্লাজায় ধসে দোষী যারা রয়েছেন, দোষী তাদেরকে বিচার আওতায় এনে আগামী বছরের মধ্যে তারা একটি আমাদেরকে বার্তা দিবেন এবং 1 বছরের মধ্যে সে বিচার কাজটি হয়তো আমরা দেখতে পাবো। এছাড়া উনি যেটি বলেছেন যে শ্রমিকদের ক্ষতিপূরণ এবং শ্রমিকদের যে চিকিৎসা ব্যবস্থা সেটিকে শ্রম সচিব গুরুত্ব দিয়েছেন। তো সব মিলে আমরা বলতে পারি যে এখানে রানা প্লাজা ধসে যে নিহত আহতদের শ্রমিকদের দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে নাগরিক কমিটি একাত্মতা পোষণ করে তারা তাদের কর্মসূচি চালাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে আগামী দিনে হয়তো রানা প্লাজার যে শ্রমিক তাদের দাবি পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রাজধানীর মিরপুরে নিরাপদ পথচারী পারাপারে জাইকার অর্থায়নে পরীক্ষামূলক প্রকল্প চালু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে প্রকল্পটি চালু হওয়ার পর সবাইকে নিয়ম মেনে চলতে বাধ্য করছে ট্রাফিক বিভাগ। প্রকল্প পরিদর্শনে গিয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, পাইলট প্রকল্প হিসেবে মিরপুরে জেব্রা ক্রসিংয়ে চালু হলেও পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন সিগন্যালে এটি চালু করা হবে। নির্বিঘ্নে যানবাহন চলাচল ও পথচারীদের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। আমরা আহ্বান করতেছি ঢাকাবাসীদের বা পথচারীদের জন্য, তারা যেন এই সিগন্যাল লাইট মেনে চলে। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অবৈধ বার পরিচালনা ও মদ বিক্রির অভিযোগে আব্দুল্লাপুরের টাইগার বারে অভিযান পরিচালনা করেছে র্যাব-1। রাতে এই অভিযানে অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রি এবং রেজিস্ট্রেশন নবায়ন না করার দায়ে বারের ম্যানেজার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে র্যাব-1-এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ বলেন, রেস্টুরেন্টের লাইসেন্স নিলেও আড়ালে কাস্টমস ফাঁকি দেওয়া বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করা হতো এই টাইগার বারে। আমরা বিগত কয়েকদিন ধরে অনেক অভিযোগ পাচ্ছিলাম যে টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। রেস্টুরেন্টের যেসব নির্ধারিত মাদক তার থেকে আমরা অনেক বেশি বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। একই সাথে গোপন ওয়্যারহাউস থেকে আমরা অনুমোদিত যেসব মাদক থাকার কথা তার থেকে অনেক বেশি মাদক জব্দ করি। মাদক কাউন্ট করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে দিই। পতিত আওয়ামী লীগের নতুন করে সমালোচনা করেছেন দলটির ছেড়ে আসা রাজনীতিবিদরা। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয় মনোভাব আওয়ামী লীগ ছাড়তে উদ্বুদ্ধ করেছে বলে জানান ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী। ছাত্রলীগের সাবেক আরেক সভাপতি হাবিবুর রহমান হাবিব দল ছাড়েন শেখ হাসিনার অন্যায় সিদ্ধান্তে প্রতিবাদ করে এবং তার প্রতারণার শিকার হয়ে। দুজনই এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে এরই বিস্তারিত। মনিরুল হক চৌধুরী 1973-74 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েমের আগ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। নানা রাজনৈতিক বাঁক ঘুরে জাতীয় পার্টি হয়ে 2001 সালে বিএনপিতে যোগ দেন এই রাজনীতিবিদ। এখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অকপটে জানালেন আওয়ামী লীগ ছাড়ার কারণ। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয়তা মেনে নিতে পারেননি তিনি। আমার সাথে ওদের স্থায়ী যুদ্ধ শুরু হলো আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 74 সনে তালিকা দিয়েছিলাম আমরা ছাত্রলীগ, যারা সরকারে যে দুর্নীতি শুরু করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের সাথে আমার এই কারণে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই প্রো আওয়ামী লীগ পলিটিক্স। 1989-90 এর উত্তাল সময়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব। 1996 সালে আওয়ামী লীগের জনতার মঞ্চের বিপরীতে গড়ে ওঠা বিএনপির গণতন্ত্র মঞ্চ ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশনা অমান্য, 96 এর জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে হাসিনার প্রতারণা, এমন নানা কারণে ওই বছরের 16 মে হাবিবুর রহমান যোগ দেন বিএনপিতে। জনতার মঞ্চ থেকে গণতন্ত্র মঞ্চ ভাঙতে গেলাম না, ওইটাই হলো আবার যে একবার হাবিব ক্ষমতা নিয়ে আসলে বিএনপিকে, আবার হাবিব গণতন্ত্র মঞ্চ ভাঙতে না দিয়ে বিএনপিকে এই যে লাইমলাইটে আসার সুযোগ দিল, সারা বাংলাদেশে বিএনপি উজ্জীবিত হলো। এরা বড় বড় অভিযোগ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সম্পর্কে তারা বলেন, শেখ হাসিনা মিথ্যাচারের রানী, শেখ মুজিবের দুর্ভাগ্য, হাসিনা তার মেয়ে। এমন জঘন্য রাজনৈতিক অধ্যায় দেশের বুকে চেপে বসবে সেটি ছিল কল্পনাতীত। তাদের এই 15 বছর কার্যাবলীতে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, এই কথা বলতেও লজ্জা হয়। এর চেয়ে জঘন্য রাজনৈতিক যুগ সময় পৃথিবীতে আসতে পারে এই কথা আমি কল্পনাও করি না। ব্রিটিশরা এভাবে লুণ্ঠন করে নাই, পাকিস্তানরা এভাবে লুণ্ঠন করে নাই। বঙ্গবন্ধুর দুর্ভাগ্য আছে শেখ হাসিনা তার মেয়ে। কে 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 স্বৈরাচারী স্বেচ্ছাচারী হয়ে গেল, মিথ্যাচার করা শুরু করলো। ভোট হয়নি, ওই মানুষ আমাদের ভোট দিয়েছে। ওই শেখ হাসিনাকে আমি যে শেখ হাসিনাকে আমি দেখে এসেছিলাম, সেই শেখ হাসিনার সাথে এই বিদায়ী পালিয়ে যাওয়া শেখ হাসিনা অনেক অনেক পার্থক্য, তার সাথে কোনো মিল নাই।
ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনার জীবনে যে কালো মেঘ নেমে এসেছে এর চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে করেন তারা। এই যাপিত জীবন মরে যাওয়ার চেয়ে হাজার গুণ কষ্টের ব্যাপার। খান আলামিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা 1 মের আগে পাকিস্তানে ফিরতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, সার্ক ভিসা এক্সাম্পশন স্কিম এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি না দেয়া এবং হাই কমিশনের সামগ্রিক লোকবল 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে কবে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,300 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত হওয়া 105 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংখ্যাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,17,096 জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। তুরস্ক ইস্তানবুলে আঘাত হেনেছে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে ছোটাছুটির সময় 151 জন আহত হন। তবে কোনো প্রাণহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর 12:49 ইস্তানবুলের সিলিগুড়ি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। এরপর দুপুর 1:02 মারমারা সাগরের বুয়ুকচেকমেজে উপকূল থেকে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন। অনেকেই রাস্তায় নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।